আমাদের এই মুহূর্তে পেস ইউনিটটা কিন্তু ভালো, বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। প্লেয়াররা তো আর এগুলো নিয়ে ফোকাস দিবে না, ওরা ওদের দুবাইতে আছেন, ওরা ওই ম্যাচ নিয়ে ফোকাস দিবে। আর ইলেকশনের বিষয় এখানে যেটা হচ্ছে এটা ওনাদের করবে, এটা তো আমাদের আর আপনাদের বিষয় না। দেখেন, আমরা যারা ক্রিকেটার হয়েছি, বিশেষ করে আমি কিন্তু টেপ টেনিস খেলে বড় হয়েছি। তো এই টেপ টেনিসটা এখন কিন্তু অনেক বড় একটা পর্যায়ে চলে গিয়েছে। সৌদিতে প্রবাস বাংলা হচ্ছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন 3ও শুরু হবে মক্কাতে। সেখানে আমাদের বাংলাদেশের যত টেপ টেনিসের সুপারস্টার আছেন তারা এখন অলরেডি সেখানে খেলছেন এবং তারেক ভাইয়ের মাধ্যমে প্রথম বাংলাদেশে টেপ বল বিপিএল 2025 স্টার্ট করতে যাচ্ছেন, নেক্সট মান্থে শুরু হবে। তো যেহেতু 2013তে যখন আমি নিষেধাজ্ঞায় গিয়েছিলাম তখন কিন্তু আমি প্রায় 6 মাস বাসায় বসেছিলাম। তারপর চিন্তা করলাম যে আমি আবার ফিরে আসার জন্য আমাকে এই টেপ টেনিসের যারা আর কি সোহেল বলেন, নাজমুল, যত বড় বড় সুপারস্টার আছে তারা আমাকে কল দেওয়া শুরু করলো যে ভাই খেলবেন কি না। তো আমি একদিন যাওয়ার পরে দেখলাম যে প্রায় আমি যখন খেলতে যাই এক একটা জায়গায় দেখা যায় যে 8-10 হাজার মানুষ আসে খেলা দেখতে। ওইটা আমাকে আরও আগ্রহ বাড়ায় যে না, আমি খেলাটা কন্টিনিউ করতে থাকি। যে এক একটা জায়গায় যাই দেখি যে 8-10 হাজার মানুষ আসে আমার খেলা দেখতে, টেপ টেনিস খেলা দেখতেও। তো এখন তো আল্লাহর রহমতে আমরা সবাই জানি যে টেপ টেনিসে যারা খেলছেন প্রায় ক্রিকেট সিজনে তারা তাদের আয় প্রায় 15 থেকে 20 লাখ টাকার মতন তারা এই টেপ টেনিস খেলে আয় করেন, যেটা আমাদের ঢাকা লিগগুলোতে যেমন 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশনও তারা খেলে এই টাকা উপার্জন করতে পারে না। তো এটা একটা ভালো দিক যে তারেক ভাইয়ের মাধ্যমে এই বিপিএল নাম দিয়ে চালু করছেন 2025 টেপ টেনিস টুর্নামেন্টটা। এবং আমরাও কিন্তু অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটাররাও কিন্তু এখন খেলে। কারণ কেন খেললে যখন একটা জায়গায় যান দেখা যায় যে 8-10 হাজার মানুষ আসে এবং আপনার খেলাটা দেখার জন্য আসে, এটা আপনাকে আরও আগ্রহটা বাড়ায় যে না আরও কন্টিনিউ করার জন্য। তো ধন্যবাদ দিব তারেক ভাইকে যে উনি এত সুন্দর একটা আয়োজন করছেন। না, টেপ টেনিসে খেলে এই অঙ্কগুলো শেখা যায়। যখন আপনি দেখবেন যে দেখা যায় যে 70 রান বা 80 রান প্রয়োজন হয় 2-3 ওভারে, তারা হিসাব করে যে আমি 10টা 6 মারবো, 3 ওভারে 70 রান দরকার, 10টা 6 মারবো। হিসাবটা কিন্তু খুব সহজ, যে 10 বলে 10টা 6 মারবেন আর 18টা বলে, তার মানে আরও 8টা বল থাকবে, 8টা বলে আপনার একটা বাউন্ডারি বা 2টা বাউন্ডারি। এই হিসাবগুলা কিন্তু আপনি ক্রিকেট বলও নিয়ে আসতে পারেন, যেটা ওয়েস্ট ইন্ডিজ টিম করে থাকে। ওয়েস্ট ইন্ডিজের খেলা যখন দেখবেন বা ওদের সাথে যখন ড্রেসিং রুম শেয়ার করবেন, নিকোলাস পুরান, পলার্ড, ক্রিস গেল, তাদের সাথে যখন ড্রেসিং রুম আমরা শেয়ার করতাম, তারা সেম টেকনিকটাই খাটাতেন যে আচ্ছা এত রান আমি এতটা ওভার বাউন্ডারি মারবো, এতটা বাউন্ডারি মারবো। তো ক্রিকেট বলে অতটা সহজ না আমাদের জন্য, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম যখন খেলে তারা কিন্তু টেপ টেনিসের মতনই চিন্তা করে আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় সামনে হচ্ছে যে আমরা বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে উঠবে কিনা কিংবা চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখেন, যাওয়ার আগে আমাদের যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। প্লেয়ারদের সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, সেই লক্ষ্যেই প্র্যাকটিস করছি এবং আমরা এশিয়া কাপে যাব। তো আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচটা আমরা উইন করলাম। সেটা নিয়ে যদিও অনেকে হয়তোবা কোশ্চেন ছিল যে আমাদের ইনটেনটা মনে আরেকটু বেটার হলে ভালো হতো, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয়েছে উইনটা ইম্পর্টেন্ট ছিল এবং আমরা কমফোর্টেবলি উইন করেছি। তারপর শ্রীলঙ্কার সাথে অতটা ভালো ক্রিকেট খেলিনি, কিন্তু আফগানিস্তানের সাথে আরও ভালো খেলতে পারতাম, কিন্তু অতটা আর কি উইন করেছি, কিন্তু আরও ভালো খেলা উচিত ছিল আমার মনে হয়। একটা বলার শট নিয়ে খেলেও আমরা ম্যাচটা উইন করেছি। তো আলহামদুলিল্লাহ যখন সুপার 4-এ গেল এবং সুপার 4-এর ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে ওমান আর ইন্ডিয়ার ম্যাচটাতে দেখে আমার মনে হয়েছে যে ওমান যেভাবে ব্যাটিং করেছে তো আমাদের এইখানে ভালো করার সম্ভাবনা আছে। এবং শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে মোস্তাফিজ, শেখ মেহেদি অসাধারণ বল করেছেন, তাসকিনও ভালো বল করেছেন, শরীফুলও ভালো করেছেন, একটু এক্সপেন্সিভ হলেও ভালো করেছেন। তো ওভারঅল সাইফের চমৎকার একটা ইনিংস দেখলাম,
তৌহিদ হৃদয়কে নিয়ে আমরা অনেক কোশ্চেন তুলছিলাম যে তাকে আসলে 11-এ রাখাটা ঠিক হবে কি না, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগিয়েছেন, অসাধারণ একটা ইনিংস খেললো। এখন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে 24 তারিখ ম্যাচ, তারপর 25 তারিখ পাকিস্তানের সাথে। তো আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। চ্যাম্পিয়নটা হয়তো বা আমি বলতে পারবো না, কিন্তু ফাইনাল খেলার মতন সিচুয়েশনে আমরা আছি। আমার কাছে মনে হয় যে আমরা নেক্সট 2টা ম্যাচে যদি রেজাল্ট আমাদের ফরে নাও আসে, যদি আমরা ভালো ক্লোজ ম্যাচও হারি, আর কালকে যদি আপনার পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা উইন করে, তাহলে একটা ম্যাচ উইন দিয়েও কিন্তু ফাইনাল খেলা সম্ভব। তো আমি বিশ্বাস করব যে আমরা 2টা ম্যাচই উইন করার জন্য নামবো এবং ভালো ক্রিকেট খেলবো, কিন্তু আমরা যেন ক্লোজ ম্যাচগুলো আর কি বেশি ডিফারেন্সের জন্য আমরা না হারি, এটাই আমার আশা থাকবে। কারণ লাস্ট ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে, সেই ম্যাচে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রিসেন্টলি আমরা আমাদের হোম কন্ডিশনে তাদের হারিয়েছি, তো সেই কনফিডেন্সটা তো দিবে আমাদের। তো ওভারঅল আমরা যেভাবে খেলছি, 3টা ম্যাচ উইন করেছি 4 ম্যাচে, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস আছে যে ফাইনাল খেলার মতো টিম। বিপক্ষে বাংলাদেশের যারা এখন ম্যানেজমেন্টে আছেন, ক্যাপ্টেন লিটন এবং যারা আছেন, তারা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা টিম দেখে তারপর ওই কন্ডিশন দেখে ওনারা সিলেকশনটা করছেন। আফগানিস্তানের ম্যাচে আমাদের একটা বলার শট ছিল, একটা ব্যাটসম্যান আমরা বেশি খেলিয়েছিলাম। শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু 5টা বলার নিয়ে খেলেছি। আফগানিস্তানের সাথে বেস্ট বলার রিশাদ, তাকে খেলানো হয়নি। ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান চমৎকার ব্যাটিং করেছিল, 6 বলে 12 নট আউট ছিল, ব্রিলিয়ান একটা রান আউট করেছিল, 2টা ক্যাচ নিয়েছিল, তাকে খেলানো হয়নি। তো টিম ম্যানেজমেন্ট কিন্তু টিম দেখে তারপর সিলেকশনটা করছেন, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে যে যাদেরই সুযোগ দিচ্ছেন তারা ভালো করছেন। একটা ভালো টিম তখনই হয় যখন আপনার বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাবে এবং সুযোগ পেলে ভালো করবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে হয়তো বা আমরা রিশাদকে নিয়ে আসতে পারি তার লেগ স্পিনের কথা চিন্তা করে, যেহেতু ইন্ডিয়ার সবগুলা ব্যাটসম্যানই খুব অ্যাগ্রেসিভ। তো অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের এগেনস্টে যদি আপনি একটু স্পিনার নিয়ে আসেন, তার সম্ভাবনা থাকে ভালো কিছু করার। আরেকটা জায়গায় হয়তো বা তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে, তার অ্যাগ্রেসিভ যেই জিনিসটা ইন্ডিয়ার সাথে আমরা হয়তো বা তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে। এই 2টা চেঞ্জ হতে পারে, এটা আমার মনে হচ্ছে, কিন্তু ওনারা ফাইনাল ডিসিশনটা আসলে ম্যানেজমেন্ট নেবে। আমাদের এই মুহূর্তে পেস ইউনিটটা কিন্তু ভালো, যারা আছেন, এবং বাইরে হাসান মাহমুদও নাই, সে এই স্কোয়াডে নাই, সেও কিন্তু চমৎকার একজন ফাস্ট বোলার। এবাদত নাই, খালেদ নাই, খালেদও খুব ভালো করছেন। তো আমাদের এখন যাকেই আপনি সুযোগ দিবেন তারাই ভালো করার চেষ্টা করছেন, এবং আমাদের পেস ইউনিটটা ভালো। তো তানজিম সাকিবকে হয়তো বা চিন্তা করতে পারেন, নতুন বলে অ্যাগ্রেসিভ বল করে থাকেন সব সময়। আর ভারতের সাথেও আমরা তাদের মাঠে কিন্তু T20 উইন করেছিলাম ইন্ডিয়ার মাটিতে যে। তো সেই জায়গায় ওই দিনটা যদি আমাদের হয়, আমাদের সব কিছু যদি সবাই তাদের বেস্ট সময় কাটাতে পারে, ইন্ডিয়াকে হারানো সম্ভব আমি মনে করি। আসলে এই মুহূর্তে বাংলাদেশ দল যেখানে 3বার পরপর মানে ফাইনাল খেলার পরও বাংলাদেশ মানে চ্যাম্পিয়ন হতে পারেনি, এবার একটা সম্ভাবনা আছে, ক্রিকেটাররা সেটা বিশ্বাস করে, কিন্তু এদিকে ক্রিকেট বোর্ডে যেটা হচ্ছে সেটা কি ভালো দেখাচ্ছে না? এটা তো আসলে প্লেয়াররা তো আর এগুলো নিয়ে ফোকাস দিবে না, ওরা ওদের দুবাইতে আছেন, ওরা ওই ম্যাচ নিয়ে ফোকাস দিবেন। আর ইলেকশনের বিষয় এখানে যেটা হচ্ছে এটা ওনাদের করবে, এটা তো আমাদের আর আপনাদের বিষয় না। যারা খেলছে তারা প্রফেশনাল প্লেয়ার, তারা ওই খেলা নিয়ে ফোকাস দিবে। এর প্রভাব ক্রিকেটারদের উপর পড়ে না? না, আমার মনে হয় না পড়া উচিত। যারা খেলছেন, যারা টিমের সাথে আছেন, ওনারা আমার মনে হয় না যে এই সব জিনিস নিয়ে চিন্তা করছেন। সোহেল ভাই, একটা মজার কোশ্চেন করি, আপনি তো সারা দেশ জুড়ে টেপ টেনিস খেলছেন, আপনার সাথে আমিও খেলছি, তো আপনি আসলে সর্বোচ্চ টেপ টেনিস ক্রিকেটার আমরা দেখি যে ধরেন 6 বলে 6টা 6 হাঁকায়, আপনি একেবারে কয়টা 6 হাঁকাইছিলেন? এইটা তো আমার এখন খেয়াল নাই, কিন্তু আমি খারাপ খেলি না। টেপ টেনিসও আমি যেখানে যাই আমি ভালো খেলার চেষ্টা করি এবং ভালো খেলি, কারণ বিশেষ করে ম্যাটে যখন খেলা হয় আমার জন্য আরও ইজি হয়, কারণ ম্যাটে তো আমি যেহেতু সাইড স্ট্রোক খেলতে পছন্দ করি। তো টেপ টেনিসও আমি এখন বাংলাদেশে যেখানেই যাই আমি খারাপ খেলি না, আর কি আমাকে যে নেওয়া হয় আমি খারাপ খেলি না। টেপ টেনিস বিপিএলে খেলবেন নাকি?
যদি আমি ফ্রি থাকি ডেফিনেটলি খেলবো, কারণ আমার অলরেডি 2টা টিম অফার করছে। তো যেহেতু এই যে 8টা টিম খেলছেন সবার সাথেই আমার খেলা হয়েছে লাস্ট 12 বছরে, আমি প্রত্যেকটা জায়গায় ওদের হয়ে খেলেছি, তো সবগুলা ওনারই আমার পরিচিত। তো আমি যদি ফ্রি থাকি, যেহেতু আমাদের NCL T20 শুরু হতে যাচ্ছে, আমরা 24 তারিখ যাব সিলেটে, 12 তারিখ পর্যন্ত যদি আমার টিম সুপার 4-এ যায় ফাইনাল খেলে তাহলে 12 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবো। তো ফ্রি থাকলে আমার খেলার ইচ্ছা আছে, যেহেতু আমি রিসেন্টলি ইংল্যান্ডে খেলে এসেছি। তো আমার লাস্ট ইয়ার আমি ইংল্যান্ড থেকে আসার পরে শুধু কোচিং করিয়েছি, খেলি নাই। কিন্তু এবার আমার প্ল্যান আছে যে আমি কোচিংয়ের ফাঁকে ফাঁকে ফ্রি থাকলে বাংলাদেশের, যেটা আমি আগেও করেছি, যে এরকম বিভিন্ন টুর্নামেন্টে বেছে বেছে হয়তো আমি ম্যাচগুলো খেলবো। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি চাইলে উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। দুজন বিসিবি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন, তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল, দুজনের সাথে আপনি খেলেছেন। তো আপনি মানে বিসিবি প্রেসিডেন্ট হয় কার কাছে আপনার প্রত্যাশা কী থাকবে? তামিম হইলে কি থাকবে আপনার প্রত্যাশা, কিংবা বুলবুল ভাই হলে কি প্রত্যাশা থাকবে? দুইজন কিভাবে হবে? দুইজন তো হইতে পারে। আচ্ছা, দুইজন দেখেন, সবচেয়ে ভালো যে জিনিসটা, লাস্ট 1 বছর বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট 2টা এক্স ক্যাপ্টেন, এবং 4 তারিখ বা 5 তারিখ যে ইলেকশনটা হবে সেখানে যারাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন, এবং বোর্ড প্রেসিডেন্টের জন্য হয়তোবা যদি বুলবুল ভাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন এবং তামিম যদি বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন, তখন হয়তোবা ওনারা দুইজনই বোর্ড প্রেসিডেন্টের জন্য ইলেকশন করবেন, ঠিক না? 25 জন বোর্ড ডাইরেক্টরের ভোটে। তো যিনি আসেন, আমি আশা করব যে আমরা তো দুইজনেরই, বিশেষ করে তামিমের সব কথা আমরা শুনছি যে সে কী করতে চান, আর বুলবুল ভাই অলরেডি 4 মাস ধরে কাজ করছেন। তো আমার কাছে মনে হয় যে বুলবুল ভাইয়ের যেই আপনার 300-এর যে ট্রিপল সেঞ্চুরির যে প্রজেক্টটা ওনার আছে, ওইটা অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশে 16 বছর হয়েছে যে লেভেল 3 কোচিং কোর্সটা হয়নি, তারপর আপনার আম্পায়ারদের কোচিং কোর্সগুলো হয়নি, স্কোরিং, যেহেতু উনি গেম ডেভেলপমেন্টের জন্য যেই কাজগুলোর দরকার আমাদের, সেই কাজগুলো কিন্তু উনি করছেন। তো দুইজনেরই এক্সপিরিয়েন্স, তামিমের এক্সপিরিয়েন্স হলো খেলার এক্সপিরিয়েন্স, তার কিন্তু অন্য কোনো এক্সপিরিয়েন্স নাই। বুলবুল ভাইয়ের কিন্তু সব ধরনের এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি দেখেন যে উনি আইসিসির হয়ে কাজ করেছেন, অনেকে বলছেন যে উনি তো এই কাজ করেছেন, উনি তো আসলে ক্রিকেটেরই কাজ করেছেন, ঠিক না? এবং উনিও এই দেশের কালচার সম্বন্ধে ভালো জানেন, এমন না যে আমি অনেকে বলতে শুনছি যে উনি এই দেশের সম্বন্ধে জানেন না। এটা শুনে আমি অবাক হই যে বাংলাদেশের সম্বন্ধে জানেন না, এটা রং ধারণা। তো আমি ব্যক্তিগতভাবে আমি বুলবুল ভাইয়ের পরেই যাব, এই কারণে যাব কারণ ওনার এক্সপিরিয়েন্সের কারণে, ওনার একটা রেসপেক্টের কারণে। তামিম ডেফিনেটলি, তামিম বোর্ড ডাইরেক্টর হয়ে এসে যদি সে গেম ডেভেলপ করার জন্য তো অনেক জায়গা আছে, শুধু প্রেসিডেন্ট হয়েই যে আমার কাজ করতে হবে এরকম তো না। আর বুলবুল ভাই যদি নাও হয় বোর্ড প্রেসিডেন্ট, উনি তো কাজ করতে পারেন, প্রচুর জায়গা আছে, ঠিক না? আমার কথা হলো যে আমরা যারাই আসবো ক্রিকেটাররা, আমাদের মূল লক্ষ্যটাই তো আসলে সার্ভ করা, যে আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব, আমরা যেটা জানি ভালো খারাপ সেই জিনিসগুলো আমরা শেয়ার করে ডেভেলপ করার জন্য। তো দুইজনের প্রতি বেশ বিশেষ রইল, কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি মনে করি যে আমাদের আর কি, আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইকে সাপোর্ট করব। থ্যাংক ইউ সো মাচ।